দেখেন বাঙালি জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে অনার্য আর একটা হচ্ছে আর্য জাতি, অর্থাৎ আর্য পূর্ব জাতি, সেটাই হচ্ছে অনার্য জাতি। এই যে অনার্য বা আর্য, এরা আমাদের পৃথিবীর চার ভাগে, যেমন বাঙালি আর্য পূর্ব জাতিকে চার ভাগে ভাগ করা হয়েছিল: নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটেচীয়। নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটেচীয়। বাংলা ভূখণ্ডে প্রথম কারা বসবাস করেছিল? অনেকে দ্রাবিড় দিয়ে দেয়, উত্তর হবে নেগ্রিটু। উত্তর হবে নেগ্রিটু। নিষাদ জাতি হিসেবে পরিচিত এই অস্ট্রিক জাতিকে বলা হয়। আর এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে, আর্যদের আদি বাসস্থান কোথায়? এটা হচ্ছে ইউরাল পর্বতের দক্ষিণে। ইউরাল পর্বতটা হচ্ছে ইরানে। ইরানের ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল থেকে এই আর্যরা ভারতবর্ষে এসেছিল। ভারতবর্ষে এসেছিল আর্যরা ইউরাল পর্বত থেকে, অর্থাৎ ইরান থেকে মূলত তারা এসেছিল। তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ। বেদ আর্য, তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ। এবার দেখাবো যেখান থেকে মূলত প্রশ্নগুলো বেশি আসে, সেটা হচ্ছে প্রাচীন জনপদ, বাংলার প্রাচীন জনপদ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমাদের এই যে বাংলাদেশ, এই যে ভূখণ্ড বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, এই দুই বাংলার মধ্যে টোটাল কয়টা জনপদ ছিল? যারা যারা পারেন কার্পণ্য করবেন না, অ্যান্সার করে ফেলেন। এই উপমহাদেশে অর্থাৎ পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, টোটাল দুই বাংলার মধ্যে টোটাল কয়টি জনপদ ছিল? একটু আমাকে জানাবেন। মোট কয়টি জনপদ ছিল? মোট কয়টি জনপদ ছিল আমি একটু দেখতে চাই। সবাই অ্যান্সার করবেন এই প্রশ্নের। মোট কয়টি জনপদ ছিল? মোট কয়টি জনপদ ছিল? আমাদের কাঠগোপাল অ্যান্সার করেছেন, তারপরে এখানে আমাদের হোসেন মুস্তাকিম অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখি অনেকেই অ্যান্সার করবেন, অনেকেই জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন। তার মানে 16টি, তার মানে হচ্ছে 16টি। এই 16টি জনপদ ছিল। আমাকে 16টি জনপদ পড়তে হবে না, মনে রাখবেন এই বাংলায় টোটাল 16টি জনপদ ছিল। জনপদ মানে কি? জন মানে জনগণ, পদ মানে অঞ্চল, যে অঞ্চলে মানুষের বসবাস ছিল, এটা গোত্রের মতো, এটাকে মূলত বলা হয় জনপদ। মনে রাখতে হবে এই যে জনপদগুলো কেমন, যেমন আজকে বাংলাদেশে 8টি বিভাগ: রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ। তখন বিভিন্ন জনপদে ছিল, যেমন একটি জনপদের নাম হচ্ছে পুন্ড্র, আরেকটি জনপদের নাম বরেন্দ্র, আরেকটি জনপদের নাম হচ্ছে বঙ্গ, ঠিক আছে? আবার আরেকটি জনপদ আছে যেমন হরিকেল, সমতট। এরকম বিভিন্ন জনপদে বিভক্ত ছিল আমাদের এই ভূখণ্ডটি, এই বাংলা অঞ্চলটি, ঠিক আছে? তো এখন আপনাদের পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে? পরীক্ষায় দেখেন যেভাবে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পুন্ড্র, এই পুন্ড্রের অধীনে কোন কোন অঞ্চল ছিল? সেটা হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, এটা পুন্ড্র নামক জনপদে ছিল। তো এভাবেও প্রশ্নটা আসতে পারে, বগুড়া প্রাচীন কোন জনপদে ছিল? সেটা হলো পুন্ড্র জনপদে ছিল। আর এই প্রশ্নটা না মিনিমাম গত 20 বছরে মিনিমাম 500 এর উপরে পরীক্ষাতে আসছে, 500টার উপরে পরীক্ষাতে আসছে শুধু এই পুন্ড্র থেকে। কিভাবে আসে পুন্ড্র থেকে? যেমন বাংলার প্রাচীন জনপদ কোনটি? সবচেয়ে প্রাচীন, মানে প্রাচীনের মধ্যেও সবচেয়ে প্রাচীন জনপদ যদি বলা হয় তাহলে সেটা হবে এই পুন্ড্র জনপদ, যেই জনপদের অধীনে ছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। আপনারা সিরিয়ালি মনে রাখার চেষ্টা করবেন, আমি একটু পরে মানচিত্র দিয়ে আপনাদেরকে বুঝাবো এই অঞ্চলগুলো। তারপরে এই পুন্ড্র জনপদ গেল, তারপর হলো বরেন্দ্র। তাহলে রাজশাহী, বগুড়া, পাবনা, রংপুর, দিনাজপুর, এই অঞ্চলগুলো বরেন্দ্রেও, রাজ্যেরও বরেন্দ্র নামক জনপদেরও অধীনে ছিল, ঠিক আছে? আর সবচেয়ে শক্তিশালী যে জনপদ ছিল সেটা হচ্ছে বঙ্গ নামক জনপদ। পরীক্ষাতে আসে ঢাকা প্রাচীন কোন জনপদে ছিল? ঢাকা বঙ্গ নামক জনপদে ছিল। তারপর হচ্ছে এই যে বৃহত্তর কুমিল্লাটা, এটা যদিও সমতটের অধীনে ছিল, একটা সময় এই বঙ্গ নামক জনপদে কিন্তু ছিল, ঠিক আছে? তারপর ময়মনসিংহ বঙ্গ জনপদে ছিল, ফরিদপুর বঙ্গ নামক জনপদে ছিল, পটুয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, যশোর, এই অঞ্চলগুলো
এক সময় বঙ্গ জনপদে ছিল, আর এই বঙ্গ জনপদ থেকেই আজকের বাংলা। বুঝতে পেরেছেন? সুতরাং এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষার জন্য না হলেও আপনাকে এটা শিখতেই হবে, কারণ আপনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক। বাংলার ইতিহাস যদি আপনি না জানেন তাহলে বড় পাপ করেছেন, আপনি বড় পাপ করে ফেলেছেন। এবার আসেন হরিকেল। এর অধীনে ছিল সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম বলতে 3টা জেলাকে বলা হয়। এটাকে আমি সংক্ষেপে লিখি বাখারা। বাখারা মানে কি? বা ফর বান্দরবান, খা ফর খাগড়াছড়ি, রা ফর রাঙ্গামাটি। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই 3টা জেলাকে পার্বত্য জেলা বলা হয়, কারণ এই 3 জেলার চারপাশ দিয়ে শুধু পাহাড় আর পাহাড়। এই কারণে এগুলোকে পার্বত্য জেলা বলা হয়। এই পার্বত্য অঞ্চলগুলো এই হরিকেল নামক জনপদে ছিল। পার্বত্য অঞ্চলগুলো হরিকেল নামক জনপদে ছিল। তারপরে সমতট কাদের অধীনে ছিল? এটা হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে কুমিল্লা, নোয়াখালী সমতট নামক জনপদে ছিল। তারপর হচ্ছে এটা শিখবেন, চন্দ্রদ্বীপটা শিখবেন। আজকের যে বরিশাল একসময় চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। পরীক্ষাতে আসে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? অথবা পরীক্ষাতে আসে বরিশালের প্রাচীন নাম কি? তাহলে বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বা বাকলা। তাহলে এই চন্দ্রদ্বীপ নামক যে জনপদ, এটা একসময় একটা জনপদ নামে ছিল, পরবর্তীতে বরিশাল হয়েছে। আজকে বরিশাল এত জনপ্রিয় হয়েছে, এটাকে বলা হয় বাংলার ভেনিস। বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। আর এটা নাম দিয়েছিলেন জাতীয় কবি নজরুল। আমাদের জাতীয় কবি নজরুল এটা নাম দিয়েছিলেন। তাহলে এই জনপদগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমাদের গ্রুপে ক্লাসটি থাকবে, আর আপনাদেরকে আমরা আরেকটা গ্রুপের মধ্যেও নিব। সেখানে আমাদের অনেক ক্লাস থাকবে, সিরিয়ালি ক্লাসগুলো দেয়া থাকবে, আর পাবলিক থাকবে। অবশ্যই পাবলিক ক্লাস থাকবে, কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আপনাদেরকে আলাদা আরেকটা গ্রুপে নিয়ে সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া হবে। 1 নম্বর, 2 নম্বর, সাধারণ জ্ঞানের 3, 4, 5, আবার ইংলিশের 1, 2, 3 আমরা সিরিয়ালে দিব। তাহলে বলেন এই পেজটা ডান কিনা বলেন। এই পেজটা যদি কমপ্লিট হয়ে থাকে লিখেন ডান, লিখতে হবে ডান বা আলহামদুলিল্লাহ ডান। আলহামদুলিল্লাহ ডান লিখে ফেলেন, তাইলে আমি সামনে যাব। হ্যাঁ, পিডিএফ দিলে ভালো হয়। জি ভাই, অবশ্যই আমরা যতটুকু হেল্প করা দরকার আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক পরে পিঙ্কি শেয়ার দিয়ে ফেলেন, যারা যারা নতুন জয়েন করেছেন শেয়ার দিয়ে ফেলতে হবে। ওকে, নেক্সট এবার আমরা মানচিত্র আকারে এই অঞ্চলগুলো দেখে নিব। একটু আগে আমরা বলেছিলাম সবচেয়ে প্রাচীন যে জনপদ সেটা হচ্ছে পুন্ড্র। এই যে অঞ্চল দেখেন, বরেন্দ্র অঞ্চলটাও পুন্ড্রতে পড়েছে। এটা এখানে কি কি আছে বলেন? এখানে আছে যে জনপদ, এখানে যে জনপদটি আছে সেটা হচ্ছে পুন্ড্র, আর এখানে একটা বিভাগ রয়েছে, সেই বিভাগের নাম কি? রংপুর। অনেকে রংপুর বলতে পারে না, বলে অংপুর। আর এখানে আছে কে? এখানে আছে রাজশাহী। তাইলে এই রাজশাহী, রংপুর এই পুন্ড্র নামক জনপদে ছিল। আবার এই রাজশাহীর অধীনস্থ আরেকটা জনপদ ছিল, সেটার নাম হলো বরেন্দ্র। ঠিক আছে, বরেন্দ্র নামক জনপদ ছিল। তারপর দেখেন এই যে গৌর নামক একটি জনপদ ছিল। আজকের যে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ প্লাস চাপাই নবাবগঞ্জ, কি বিশাল নাম, চাপাই নবাবগঞ্জ। এক সময় যে জনপদে ছিল সেই জনপদের নাম হলো গৌর নামক জনপদ। তারপরে আরেকটি জনপদ আছে, এই যে বঙ্গ। পরীক্ষাতে আসে ঢাকা প্রাচীন কোন জনপদে ছিল? ঢাকা প্রাচীন বঙ্গ নামক জনপদে ছিল। তারপরে এখানে কে আছে বলেন? এখানে আছে বরিশাল। এই সেই বরিশাল যেই জনপদের অধীনে ছিল সেটা হলো চন্দ্রদ্বীপ নামক জনপদে ছিল। তারপরে সমতট, একটু আগে আমি বলেছিলাম সমতটে 2টি অঞ্চল, একটা হচ্ছে কুমিল্লা, আর একটা হচ্ছে নোয়াখালী। যারা এখন বিভাগ চাচ্ছে, আমরাও সমর্থন করি, বিভাগ পেয়ে যান। ঠিক আছে, তাইলে কুমিল্লা এবং নোয়াখালী একসময় যে জনপদে ছিল সেটা হলো সমতট নামক জনপদ।
সমতট নামক জনপদে ছিল কুমিল্লা এবং নোয়াখালী। এখান থেকে প্রশ্নটা ঘুরাইও দিতে পারে, পরীক্ষায় এভাবে আসতে পারে কুমিল্লার প্রাচীন নাম তো ত্রিপুরা, তাই না? ত্রিপুরা পরীক্ষায় আসতে পারে, ত্রিপুরা প্রাচীন কোন জনপদে ছিল? তাহলে সেটা হচ্ছে সমতট নামক জনপদে ছিল। এভাবেও আপনার প্রশ্ন আসতে পারে। বলেন তারপরে কি থাকে? হরিকেল। তো হরিকেল এখানে কি আছে বলেন? এখানে আছে সিলেট। এই যে সিলেট অঞ্চলটা, এটা হরিকেলের অধীনে ছিল। ইভেন এইটা, এই অঞ্চলটা, এই যে চট্টগ্রাম যে অঞ্চলটা আছে না, এই চট্টগ্রাম পর্যন্ত হরিকেল নামক জনপদে ছিল। চট্টগ্রামটাও হরিকেল নামক জনপদে ছিল। তাই সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হরিকেল নামক জনপদে ছিল। আপনার পরীক্ষাতে এভাবে প্রশ্নগুলো আসবে। ইনশাল্লাহ পারবেন না? বলেন পারবেন? ক্লাস কি বুঝে যাচ্ছে? যদি বুঝতে পারেন তাহলে লিখবেন ইয়েস, প্রত্যেকে লিখতে হবে ইয়েস ইয়েস, অথবা লিখবেন নো। আপনি যদি ক্লাস না বুঝেন তাহলে বলবেন নো, তাহলে আমি চেষ্টা করব আরও স্লো। আবার যদি মনে করেন যে না ক্লাসটা স্লো হয়ে যাচ্ছে, আপনি আরও স্পিড দেন, তখন আমি স্পিড দিয়ে দিব, প্রয়োজনে রকেটের গতিতে চলবে ইনশাল্লাহ। জি বলেন বুঝতে পারছেন কি না? ইয়েস অথবা নো রিয়াকশন আপনাকে কমেন্টস করতেই হবে, কমেন্টস করতে হবে। পারবেন ইনশাল্লাহ? যে আমাদের রঞ্জিত রত্না বলছেন ইনশাল্লাহ পারবো। শিয়ারডান লিখেছেন মির্জা গালিব, থ্যাংক ইউ সো মাচ। আলামিন বলেছেন ইয়েস। মারজানা, মারিয়া জান্নাত, আয়েশা চৌধুরী, তারপরে মুন্নি ইয়েস লিখেছেন। শহীদুল ইসলাম ইয়েস লিখেছেন। এমডি অলিউল্লাহ লিখেছেন। তারপরে থ্যাংক ইউ সো মাচ। তাইলে অনেকেই বুঝতে পেরেছেন, তাই তো? বুঝতে পেরেছেন না? তাহলে পারবেন। আর এখানে তো হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে একবারে বাংলাদেশের দক্ষিণ দিকে। মানচিত্রের উপরের দিক হয় কি? উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ। তার মানে বাংলাদেশের দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর। মানচিত্রের ডান দিকটা সব সময় পূর্ব হবে, আর মানচিত্রের বাম দিক ডান দিক হয় পূর্ব, আর বাম দিকটা হয় পশ্চিম। যে কোনো মানচিত্রের দিক নির্ণয়টা এইভাবে করবেন, ঠিক আছে? একই পদ্ধতিতে দিক নির্ণয় করা হয়। মানচিত্রের উপরের দিক হয় উত্তর, নিচের দিক হয় দক্ষিণ, ডান দিকটা হয় পূর্ব, বাম দিক হয় পশ্চিম। কিন্তু একসময় আরবরা যে মানচিত্র তৈরি করেছিল সেটা ছিল উল্টা, উপরের দিক দক্ষিণ, নিচের দিক উত্তর, ডান দিক ছিল পশ্চিম, বাম দিক ছিল পূর্ব। আরবদের সেই মানচিত্রকে বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে ব্রিটিশরা নতুন করে ম্যাপ তৈরি করেছে, পৃথিবীর ম্যাপ। যদিও পৃথিবীর ম্যাপ প্রথম তৈরি করেছিল গ্রিকরা, এটা আপনারা জানেন। তাহলে বলেন আমাদের পেইড বেসের ক্লাসের ওকে বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। ওকে ওকে ইনশাল্লাহ ওকে। তাইলে আমি কি নেক্সট যাচ্ছি। হ্যাঁ নেক্সট অবশ্যই রিয়াকশান দিবেন আপনাদের এই ফ্রি ক্লাসটি, যাতে সবাই একসাথে আমরা যাতে এই ফ্রি ক্লাসটি যাতে সবাই একসাথে উপভোগ করতে পারি, সেজন্য প্রচুর পরিমাণ শেয়ার চাই। প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আমাদের বেকার ভাই বোন যারা অর্থের অভাবে, অনেকে দেখা যাচ্ছে যে ক্লাস করতে পারে না, সময়ের অভাবে ক্লাস করতে পারে না, অনেকে আবার অলসতার কারণেও ক্লাস করতে পারে না। অনেকে অলস, এত পরিমাণ দিনে কাজ করে, প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে, আর রাতে এসে আর টায়ার্ড পড়তে পারে না। তাদের জন্য আমাদের এই ক্লাসগুলো, অন্তত শুয়ে হলেও এই ক্লাসগুলো দেখেন। এগুলো হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, ঠিক আছে? এগুলো হচ্ছে একটা ফুল কোর্সের ক্লাস। আসেন এবার এখান থেকে কিভাবে প্রশ্নগুলো আসে দেখেন। এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী, বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী। পরীক্ষায় এভাবে আসবে, প্রাচীন বাংলার রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। এই যে বগুড়ার যে মহাস্থানগড়টা আছে না, এটা হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী। এখানে এই যে চন্দ্র বংশ, তারপরে গুপ্ত রাজবংশ, এদের রাজধানী ছিল এই মহাস্থানগড়ে, ঠিক আছে? পুন্ড্র এর রাজধানী মহাস্থানগড়। তাহলে আপনাদের পরীক্ষা আসবে প্রাচীন বাংলার রাজধানী কোনটি ছিল? প্রাচীন বাংলার রাজধানী হলো, জি আমাদের মারিয়াম ইসলাম বলছেন খাতা কলম নিয়ে আপনি টেবিলের মধ্যে বসে ক্লাসটি করছেন, প্রাণটা ভরে গেল। এই যে আন্তরিকতার সাথে ক্লাসগুলো করছেন, এই আপনাদের আন্তরিকতার কারণে আমাদের কষ্ট মনে হয় না। এক একটা ক্লাস রেডি করতে আমাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় জানেন? কিন্তু যখন শুনি আপনারা উপকৃত হচ্ছেন, তখন প্রাণটা ভরে যায়। আচ্ছা
তাইলে প্রাচীন বাংলার রাজধানী এটা পড়বেন। গৌড় রাজ্যের বা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্ক বাংলার প্রথম রাজা। শশাঙ্ক কে ছিলেন? বাংলার প্রথম রাজা, বাংলার প্রথম রাজা অথবা সপ্তম শতকের স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি যিনি, তিনি হচ্ছেন এই শশাঙ্ক, যিনি বাংলাদেশের জন্মগ্রহণ করে এই বাংলার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, বাংলার প্রথম রাজা হয়েছিলেন। এতদিন পর্যন্ত শশাঙ্কের পূর্ব পর্যন্ত চন্দ্রবংশ যারা ভারত থেকে এসে আমার বাংলাকে শাসন করেছিল, এতদিন পর্যন্ত গুপ্ত যারা হচ্ছে ভারতের গুপ্ত বংশ বাংলা এসে বাংলাকে শাসন করেছে। কিন্তু বাংলার দামাল ছেলে শশাঙ্ক, যিনি বাংলায় জন্মগ্রহণ করে এই বাংলাকে ডমিনেট করেছেন, বাংলাকে নেতৃত্ব দিয়েছেন, এই হচ্ছে সেই শশাঙ্ক, যাকে বলা হয় সপ্তম শতকের স্বাধীন নরপতি। সপ্তম শতকের স্বাধীন নরপতি অথবা বাংলায় জন্মগ্রহণ করে বাংলার প্রথম রাজা হয়েছিলেন কে? তিনি হচ্ছেন এই শশাঙ্ক, যার রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। যার রাজধানী হলো কর্ণসুবর্ণে। খড়গ এটা হচ্ছে কুমিল্লার কর্মান্ত বসাক, এখানে রাজধানী ছিল। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। ওগুলা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে সুলতানি আমল। সুলতানি আমলে মুসলমানদের দুইটা রাজধানী ছিল, একটা ছিল সোনারগাঁ, এটা নারায়ণগঞ্জে, আর একটা ছিল গৌড়। ঠিক আছে, গৌড় নামক একটা অঞ্চল, এটা হচ্ছে উত্তর অঞ্চলে তাদের রাজধানী ছিল মুসলমানদের, আর একটা হচ্ছে সোনারগাঁও, এটা হচ্ছে মুসলমানদের রাজধানী। সোনারগাঁয়ের মানে রাজধানী ছিল। তাহলে সুলতানি আমলে কোন অঞ্চল রাজধানী ছিল? মানে সুলতানি আমলে বা সুলতানদের রাজধানী কোথায় ছিল? সেটা হচ্ছে সোনারগাঁ এবং গৌড়। আপনাদের পরীক্ষাতে আসবে সোনারগাঁ কোথায় অবস্থিত? এই সেই সোনারগাঁ, এটা হচ্ছে নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ। বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ, তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি। তার নাম অনুযায়ী এই সোনারগাঁয়ের নামকরণ করা হয়েছে। কিন্তু সোনারগাঁয়ের নাম, আগের নাম ছিল সুবর্ণগ্রাম। সোনারগাঁয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ঠিক আছে, সোনারগাঁয়ের পূর্ব নাম হলো সুবর্ণগ্রাম, যার বর্তমান নাম সোনারগাঁ। তারপর মোগল আমলে রাজধানী ছিল দুইটা, একটা হচ্ছে সোনারগাঁ আর একটা হচ্ছে ঢাকা। বাংলার প্রথম ঢাকাকে রাজধানী করা হয় কত সালে? কে বলতে পারবেন? ঢাকাকে প্রথম রাজধানী কে বলতে পারবেন? দেখি বলেন তো। ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা কে বলতে পারবেন? ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করা হয় কবে? আমি অপশন দিচ্ছি, দুইটা অপশন দিব। একটা হচ্ছে 1610, আরেকটা দিব 1971। দেখি সঠিক কে অ্যান্সারটা দিতে পারেন। ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা কত সালে? 1610। ইয়েস, আমাদের ইমরান সঠিক বলেছেন। তারপরে করিম বেগম, মোহাম্মদ বিল্লাল হুসাইন সঠিক বলেছেন। তারপরে প্লিজ এইসব কি আমি বুঝতে পারি নাই। তারপরে এখানে লিজা আক্তার, তারপর হচ্ছে জয়ন্তী শর্মা অ্যান্সার করেছেন। মাইনুদ্দিন অ্যান্সার করেছেন সঠিক। পান্নু ইসলাম, কষ্টহীন আমি, বাহ। তারপরে তাসলিমা খাতুন, আপনাদেরগুলো সঠিক হয়েছে। যারা 1610 দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। 1610 রাজু দিয়েছেন, পারভিন রহমান দিয়েছেন, সোহেল আহমেদ, আমার নামই নাম, সুমন হাসান সোহেল, বাহ, সুমন হাসান সোহেল একজন। শফিকুল ইসলাম সঠিক বলেছেন। মাহফুজ আক্তার আপনারটা হয়েছে। ফরহাদ হোসেন আপনারটা হয়েছে। বিপ্লব ডালি আপনারটা হয়েছে। ফাতেমা আক্তারটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছেন। তার মানে আপনারা প্রাচীন বাংলার সম্পর্কে একটা ধারণা আছে, মান সম্মান থাকবে আপনাদের। তাহলে ঢাকাকে প্রথম রাজধানী ঘোষণা করা হয়েছিল মোগল আমলে। হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে এই বাংলা তো তখন একটা প্রদেশ ছিল মাত্র। এই বাংলায় একজন সুবেদার নিয়োগ করা হয়েছিল, যিনি হলেন বাংলার প্রথম সুবেদার ইসলাম খান। এই ইসলাম খান তিনি আইসা দেখলেন বাংলাতে কোনো রাজধানী নেই। তখন 1610 সালে এই ঢাকাকে রাজধানী ঘোষণা করলেন এবং ঢাকার নাম চেঞ্জ করে দিলেন। ঢাকার নাম চেঞ্জ করে তার যে গুরু, তার গুরুটাকে বলেন, তার গুরু হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের নামে এই অঞ্চলের নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর।
ঠিক আছে, ঢাকার প্রাচীন নাম হলো জাহাঙ্গীরনগর। কে সেই জাহাঙ্গীর? তিনি হচ্ছেন মুঘল সম্রাট জাহাঙ্গীর। ঠিক আছে, তাহলে এই যে রাজধানীগুলো লাগবে, আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী ছিল একডালাতে। আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী হলো একডালাতে। আচ্ছা, এবার আসেন, এটা কি ক্লিয়ার না বলেন? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন ইয়েস অথবা ডান। আলহামদুলিল্লাহ ডান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ডান এটা লিখবেন, অথবা CLR লিখবেন, অথবা নেক্সট লিখবেন। হ্যাঁ, লিখলে আমি বুঝবো যে হ্যাঁ এটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন। এখান থেকে প্রশ্ন আসতে পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ওকে, ওকে পারবেন। তাহলে আমি পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, পরের পেজে যাচ্ছি। আসেন, এখানে আসেন, এই যে বিভিন্ন শাসন আমলে বাংলার রাজধানী, আমরা এতক্ষণ তো দেখলাম হচ্ছে বিভিন্ন বংশ অনুযায়ী। এবার আরও কিছু বংশ আমরা দেখি, সেটা হচ্ছে মৌর্য যুগ বা পুণ্ড যুগে রাজধানী ছিল কোথায়? পুণ্ডনগরে। ঠিক আছে, পুণ্ডনগরে। তারপরে প্রথম চন্দ্রগুপ্ত ঈশাখাটা শিখবেন। ঈশাখার রাজধানী ছিল সোনারগাঁয়ে। ঈশাখার রাজধানী ছিল সোনারগাঁয়ে। দেবরাজ বংশ দেব পর্বতে। ঠিক আছে, কুমিল্লার দেব পর্বতে। তারপরে হচ্ছে এখান থেকে শিখবেন সেন আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? নদিয়া বা নবদ্বীপ। নদিয়ার বর্তমান নাম কি? নদিয়ার বাংলাদেশ অংশের বর্তমান নাম হলো কুষ্টিয়া। ঠিক আছে, এই কুষ্টিয়া একসময় রাজধানী ছিল। তার সাথে সাথে আরেকটা অঞ্চলও ছিল, সেটা হচ্ছে বিক্রমপুর। বলেন, বিক্রমপুরের বর্তমান নাম কি? কে বলতে পারবেন? বিক্রমপুরের বর্তমান নাম কি? পারবেন? কমেন্টস করেন তো, বিক্রমপুরের বর্তমান নাম কি? নদিয়ার বর্তমান নাম, নদিয়ার বর্তমান নাম যদি কুষ্টিয়া হয়, বিক্রমপুরের বর্তমান নাম কি? হ্যাঁ, মুজাহিদ বিল্লাহ অ্যান্সার করেন তো। অ্যান্সার করতে পারবেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের কুয়াশার চাদর অ্যান্সার করেছেন। তারপরে এখন সোহেল স্যারের ক্লাস করে দেখে সাধারণ জ্ঞান পড়ি। আচ্ছা, সাধারণ জ্ঞান আগে পড়তেন না, এখন ক্লাস ইনশাল্লাহ প্রেমে পড়ে যাবেন, প্রেমে পড়ে যাবেন সাধারণ জ্ঞানের। আর সাধারণ জ্ঞান পারা মানে আপনার চাকরি নিশ্চিত ইনশাল্লাহ। ভাইবাতে প্রত্যেকটা প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান থেকে। ঠিক আছে, ওখানে আপনাকে বেশি প্রায় 90% প্রশ্নই করা হয় সাধারণ জ্ঞান কেন্দ্রিক। ঠিক আছে, এই জন্য আপনাকে সাধারণ জ্ঞানটা গুরুত্ব সহকারে পড়তে হবে। আমাদের নুরাইস, আমাদের অনেকে অ্যান্সার করেছেন, মারিয়াম ইসলাম, সানজিদা, মমতা, তারপর হাফিজুর রহমান, লিজা আক্তার, তারপরে আদনান হোসাইন, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, মুন্সিগঞ্জ, 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 তার মানে হলো বিক্রমপুরের বর্তমান নাম মুন্সিগঞ্জ। কিন্তু একটা অঞ্চলের নাম এখনো বিক্রমপুর রয়ে গেছে। মুন্সিগঞ্জকে অনেকে এখনো বিক্রমপুর বলা হয়, বিক্রমপুর বলে। আচ্ছা, তাহলে এটা ডান, এই পেজটা ডান। আমি পরের পেজে যাচ্ছি। স্যার একটা গুড নিউজ কি দিয়ে দিব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, গুড নিউজ ক্লাসও হবে, গুড নিউজও হবে। গুড নিউজটা স্যার একটু ব্যাকগ্রাউন্ডটা যদি দিতেন মেহেরবানি করে। স্যার নিলাম একটু স্যার, আর দিয়ে দেব স্যার। ওকে, সুন্দর করে বলে দেখতেন। ওকে ওকে, হ্যাঁ প্রিয় ভাই বোন, একটা গুড নিউজ দেওয়ার জন্য আসছি। অনেক ভাই বোন বলতেছে স্যার যে ক্লাস যেটা পড়াচ্ছেন এই পিডিএফটা হইলে ভালো হতো স্যার, কারণ এই পিডিএফটা তো স্যার আপনি অনেক গবেষণা করে বানাইছেন স্যার, মানে অনেক গবেষণা করে এই পিডিএফটা বানিয়েছেন যাতে এখান থেকেই আপনার কমন আসে, এবং প্রাইমারির পরীক্ষার উপযোগী করে বানানো হয়েছে। সো অনেক ভাই বোনদের আবদার স্যার পিডিএফটা চায়, স্যার কি করা যায়? অবশ্যই পিডিএফটা দেওয়াটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। যেহেতু তাহলে স্যার আমাদের অনেক ভাই বোন বলতেছে স্যার আমরা 20টা করে শেয়ার করব পিডিএফ দিলে, এখন কি করবেন? তাহলে দিয়ে দেন স্যার। দেন না স্যার, দিলে কি হয় স্যার? ও স্যার দেন না স্যার, একটু মনটা নরম করেন স্যার ইনশাআল্লাহ আপনাদের। জি স্যার, 20টা করে শেয়ার করবে যারা, এবং সেই শেয়ারের একটু আমাদের একটু স্ক্রিনশট লাগবে। আমরা আলহামদুলিল্লাহ গ্রুপ খুলে ফেলেছি আপনাদের জন্য, একটা প্রাইভেট গ্রুপ খুলেছি, একটা পাবলিক গ্রুপ খুলেছি, এবং একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি। যে টেলিগ্রাম গ্রুপে আমাদের প্রত্যেক দিনের ক্লাসের পিডিএফ গুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। শর্ত হচ্ছে যারা 20টা করে শেয়ার করে স্ক্রিনশট পাঠাবে তারা পেয়ে যাবে 60টা ক্লাসের 60টা পিডিএফ। আলহামদুলিল্লাহ বলবেন না স্যার? ও আলহামদুলিল্লাহ তো স্টুডেন্টরা বলবে স্যার, বলবে, আমরাও বলতে হবে, কারণ হচ্ছে এটা কিন্তু আপনাদের ডিমান্ড যে পিডিএফ দিলে আমাদের উপকার হবে। আপনাদের উপকারের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস করাচ্ছি। এক্স্যাক্টলি, আপনারা যদি পিডিএফ চান তাহলে আমরা কেন দিব না? এক্স্যাক্টলি, ঠিক আছে। তাহলে স্যার একটু কষ্ট করলাম। তাহলে স্যার যারা 20টা করে শেয়ার করে কি করবে স্যার? 20টা করে শেয়ার করে কি লিখবে? 20 ডান। কি লিখবে স্যার? 20 ডান লিখবে। আপনার কলম দিয়ে লেখা সুন্দর হয় স্যার, সুন্দর। স্যারও সুন্দর, লেখাও সুন্দর, কলমও সুন্দর, পড়াও সুন্দর, সুন্দরের মানে সবই সুন্দর হয়। এটা আসলে
আল্লাহ দিচ্ছে। যাই হোক, তাহলে 20টা করে শেয়ার করে যারা লিখবে 20 ডান, তাদের প্রত্যেককে আমরা পিডিএফ দিব ইনশাল্লাহ। প্রতিটি ক্লাসের পিডিএফ 20টা করে শেয়ার করে যারা স্ক্রিনশট পাঠাবে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে স্যার 20টা করে শেয়ার করে দিচ্ছে, দেখছেন? হ্যাঁ, এখন কিন্তু লাইভে স্টুডেন্ট হয়ে যাবে 3000, 4000, 5000 ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, ক্লাস করাতে থাকেন। সরি ফর ডিস্টার্ব। আসলে স্টুডেন্টদের আবদার কি করবো স্যার, আসলে স্যারের শার্টটা অনেক সুন্দর, স্যার যেমন সুন্দর শার্টও সুন্দর, শার্ট সুন্দর, স্যার শার্টটা সুন্দর, শার্টটা মানে কি, শার্টটা নাকি শার্টটা মাঝখানে রাখছে, শার্টটা সুন্দর। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে স্যার, করুন স্যার। আচ্ছা, তাহলে আপনাদেরকে পিডিএফ দেওয়া হবে। তবে আপনারা কিন্তু শেয়ার ডান লিখতে হবে, হ্যাঁ, মিনিমাম 20টা করে শেয়ার ডান লিখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা আবদার আপনাদের কাছে। আমরা টাকা পয়সা চাই না, কিন্তু আপনি শেয়ার ডান লিখতে হবে। শেয়ার ডান লিখতে হবে, কতটা শেয়ার করেছেন, আর সর্বোচ্চ 20টা শেয়ার করলে আমাদের কাছে ভালো লাগবে যে আমাদের অনেক ভাই বোনের সাথে আমরা কানেক্ট হতে পারলাম। আচ্ছা, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। এবার আসেন এক নজরে উপমহাদেশে পরিব্রাজকদের আগমন। এখান থেকে প্রাইমারিতে বেশি প্রশ্ন আসে এই টপিকটা, অর্থাৎ এখান থেকে প্রায় মানে আমি 99% এবার শিওর দিচ্ছি, 99% মানে কমন দিচ্ছি। এখান থেকে আশা করি একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, পরিব্রাজক থেকে। এখন আসেন, পরিব্রাজক কারা? যারা পায়ে হেঁটে এক দেশ থেকে অন্য দেশে যেতেন তাদেরকে পরিব্রাজক বলা হয়। আবার কোনো বইতে দেয়া আছে পরিব্রাজক মানে সাংবাদিক। পরিব্রাজক মানে কি বলেন? সাংবাদিক। আগে এক সময় পায়ে হেঁটে মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে তথ্য সংগ্রহ করতেন, ওনাদেরকে বলা হয় পরিব্রাজক। এখন এই যে পরিব্রাজক, এই উপমহাদেশের মধ্যে প্রথম কে? তিনি হচ্ছেন মেগাস্তিনিস। এই সে মেগাস্তিনিস, যিনি হলেন উপমহাদেশের প্রথম পরিব্রাজক বা ভারতবর্ষের প্রথম পর্যটক। হ্যাঁ, পরিব্রাজকের আরেক নাম হচ্ছে পর্যটক। তাহলে ভারতবর্ষের এই সেই পর্যটক, উনি আসছিলেন গ্রিস থেকে সেলিউকাসের নির্দেশে প্রথম চন্দ্রগুপ্তের সাথে সাক্ষাৎ করার জন্য, চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সাক্ষাৎ করার জন্য এই মেগাস্তিনিস বাংলায় ভারতবর্ষে আসলেন। তারপর চীন থেকে একজন আসলেন, যেটা বারবার পরীক্ষা আসে, চীনা পরিব্রাজক ফাহিয়েন ভারতবর্ষে এসেছিলেন চীন দেশ থেকে আসছিলেন। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে এসেছিলেন। তারপরে হিউয়েন সাং, তিনিও কিন্তু চীনের। দেখেন, এই যে হিউয়েন সাং, তিনি কিন্তু চীন দেশ থেকে এসেছেন। তিনি এসেছেন হর্ষবর্ধনের শাসনামলে। তাহলে যেহেতু ফাহিয়েনটা এসে গেছে, এখন পড়তে হবে সেটা হচ্ছে হিউয়েন সাং। এটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে চীন থেকে আমরা দুইজন পরিব্রাজক বা পর্যটকের নাম শিখব। একজন হলেন ফাহিয়েন, আরেকজন হলো হিউয়েন সাং। এই সেই হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আগমন করেছিলেন। এবার আসেন একজন মুসলিম পরিব্রাজক, যিনি আফ্রিকার দেশ মরক্কো থেকে এসেছেন। তার নাম হচ্ছে ইবনে বতুতা, যিনি বাংলাকে বলেছিলেন দোজখপুর আজ নিয়ামত। তিনি বাংলাদেশেও এসেছিলেন। তো এই সেই ইবনে বতুতা, যিনি মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিলেন। তাহলে মোহাম্মদ বিন তুগলক এর সময়ে ভারতে এসেছিলেন এবং বাংলা এসেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে। তাহলে বাংলা এসেছিলেন কার সময়ে? ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে। ফখরুদ্দিন, ওই যে বাংলার প্রথম সুলতান, 1338 খ্রিস্টাব্দে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ফখরুদ্দিন মুবারক শাহ এর শাসনামলে 1346 সালে এই ইবনে বতুতা বাংলাতে এসেছিলেন। তখন বাংলায় প্রচুর পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ হতো, ঝড়, তারপর বজ্রপাত, বন্যা, এগুলোর কারণে তিনি একটি বই লিখেছেন। আর সেখানে একটা উক্তি আছে এরকম যে বাংলাটা হলো দুযোগপুর আজ নিয়ামত। দুযোগের মধ্যে মনে হয় যেন শুধু নিয়ামত আর নিয়ামত। দুযোগের মধ্যে কি নিয়ামত থাকে? তাইলে আপনাদের প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বাংলাকে জাহান্নামের সাথে তুলনা করেছিল কে? এই ব্যক্তি বাংলাকে জাহান্নামের সাথে তুলনা করেছেন, তিনি হচ্ছেন ইবনে বতুতা। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, যে বাংলাকে জান্নাতাবাদ বলেছিলেন কে? বাংলাকে জান্নাতাবাদ বলেছিলেন কে? যারা পারেন এই কমেন্টসে উত্তর লিখে দেন।
বাংলাকে জান্নাতাবাদ বা জান্নাতের সাথে তুলনা করেছিলেন কে? আচ্ছা দেখি, আমি একটু দেখতে চাই। অনেকেই মাশাআল্লাহ অ্যান্সার করেছেন, অনেকে অ্যান্সার করতেছেন। ইবনে বতুতা উনি হচ্ছে জাহান্নাম খেতাব দিয়েছিলেন, আর বাংলাকে জান্নাতাবাদ খেতাব দিয়েছিলেন যিনি। অবশ্যই এখানে অ্যান্সার করেছে যারা যারা, অধিকাংশটা হয়েছে। মারিয়াম ইসলাম, তারপরে আবু হুসাইন, তারপরে নোসাইবা ইভা, হ্যাঁ নুরাইসা ইবা, তারপরে রত্না, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে। সালেহ, হ্যাঁ বাশার সালেহ, এম.এ. বাশার সালেহ ভাই, আপনারটাও হয়েছে। তার মানে বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেছিলেন সম্রাট হুমায়ুন। এই সেই সম্রাট হুমায়ুন যিনি বাংলাকে কি ঘোষণা করেছেন? জান্নাতাবাদ। এই বাংলার নাম জান্নাতাবাদ ঘোষণা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন হুমায়ুন। আর বাংলাকে দোজক পুরাজ নিয়ামত, দোজক বা জাহান্নাম বলেছিলেন যিনি, তিনি হলেন ইবনে বতুতা। ঠিক আছে। চীনের একজন আছে মাহুয়ান, তিনিও চীন দেশেরই একজন পরিব্রাজক ছিলেন। তাহলে এই পরিব্রাজক থেকে যদি প্রশ্ন আসে, ইনশাল্লাহ পারবেন না? আপনারা পারবেন তো? ইনশাল্লাহ পারবেন। পরিব্রাজক থেকে এবার প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এই জন্য এই স্লাইডটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখেন, যখনই সুযোগ পান তখনই পড়বেন। আপনি অফিসে বসে প্রয়োজনে স্ক্রিনশটগুলো আপনি পড়বেন, টেনে পড়বেন। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আসি। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা। আচ্ছা, একটু বলে রাখি, ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছিলেন কে? হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম। ভারতবর্ষে 712 খ্রিস্টাব্দে তিনি রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। রাজা দাহিরকে পরাজিত করে ভারতবর্ষে ইসলামের বীজ বপন করেছিলেন। দাহির কে ছিলেন? পরীক্ষায় আসে। তিনি সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন। সিন্ধু ও মুলতানের রাজা ছিলেন দাহির। তাকে পরাজিত করেছিলেন আমাদের হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই মোহাম্মদ বিন কাসিম। এই সেই মোহাম্মদ বিন কাসিম। তারপরে যে মুসলিম সেনাপতি স্পেন জয় করেন সে কে বলেন তো? তারিক। এই সেই তারিক, তিনি হচ্ছে স্পেন বিজয় করেছিলেন। তারপরে আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? রাজা দাহির, একটু আগে আমরা বলেছি। তার প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম। এটা সিন্ধু বিজয় করেছিলেন মোহাম্মদ বিন কাসিম। গজনীর অধিপতি সুলতান মাহমুদ আমাদের এই ভারতবর্ষে 17 বার আক্রমণ করেছিলেন। 17 বার সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছিলেন এই ভারতবর্ষে। সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন? মহাকবি ফেরদৌসি। আপনারা কি জানেন মহাকবি ফেরদৌসির একটা বিখ্যাত মহাকাব্য আছে? যদি পারেন অ্যান্সার করে দেন তো। মহাকবির ফেরদৌসির বিখ্যাত সেই, স্যারের সামনে যারা কমেন্ট পড়ে, হ্যাঁ আমি সেটাই বলি। জি থ্যাংক ইউ। একজন আমার হয়ে আপনি কমেন্টের অ্যান্সার করেছেন, মানে রিপ্লাই দিয়েছেন যে স্যার কেন অন্যদের কমেন্টসগুলো পড়ে না। আমি সবারটা পড়ার চেষ্টা করি কিন্তু পড়ে কুলাই না, অনেকগুলো আসে তো। আমি বলছি কমেন্ট করেন, কমেন্ট করলে আপনি অ্যাক্টিভ থাকবেন, কানেক্ট থাকবেন আমার সাথে। কানেক্ট থাকা মানে পড়া শিখে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, তাইলে ফেরদৌসির বিখ্যাত মহাকাব্য, এই তো আমাদের মৌসুমী আক্তার, তারপরে এমডি আক্তার, সুমন হাসান সোহেল, তারপরে সুলতানা আক্তার, আমাদের মুস্তাক ফারুক, তারপরে রিফাত হোসেন সঠিক অ্যান্সার করে ফেলেছেন। তারপর সিদ্দিক সঠিক অ্যান্সার করে ফেলেছেন। থ্যাংক ইউ সো মাচ। কাজল সঠিক অ্যান্সার করেছে। শাহনামা, সেটার নাম কি বলেন? বিখ্যাত এপিক, সেটার নাম হলো শাহনামা। এই শাহনামা হচ্ছে, এটা হচ্ছে এপিক, বিখ্যাত এপিক। এপিক শব্দের অর্থ হচ্ছে মহাকাব্য। এপিক শব্দের অর্থ হলো মহাকাব্য। শাহনামা লেখা হয়েছে ফার্সি ভাষায়, ঠিক আছে? ফার্সি ভাষায় রচিত। অনেকে মনে করবে এটা মনে বাংলায় লেখা হয়েছে, নো। শাহনামা অমর গ্রন্থ। শাহনামা নামক অমর গ্রন্থটি মহাকবি ফেরদৌসির, ঠিক আছে? তাহলে আমরা সামনে গেলাম, আমরা সামনে যাচ্ছি। ওকে, এতটুকু হয়েছে কিনা বলেন? যদি এতটুকু হয়ে থাকে ডান, আর স্ক্রিনশট নিয়ে ফেলবেন। এখন স্ক্রিনশট নিতে পারেন।
ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমি সামনে গেলাম। ওকে, এবার আসেন কি পয়েন্টস, কিছু এক কথায় উত্তর। বাংলার সর্বপ্রাচীন জনপদ দেখি মনে আছে কিনা। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা? পুন্ড্র। তারপরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুণ্ড্রবর্ধন, এই পুণ্ড্রের পরবর্তী নাম ছিল পুণ্ড্রবর্ধন। বাংলার প্রাচীনতম জনপদ ছিল হচ্ছে মহাস্থানগড়। তারপরে আসেন প্রাচীন বাংলার পুণ্ড নাম ছিল কিসের? এটা জনপদের। এগুলা কিন্তু প্রতিটা লাইন পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। তারপরে বগুড়া প্রাচীন, এটা পুণ্ডের অধীনে ছিল। কুষ্টিয়া, এটা বঙ্গ জনপদের অধীনে ছিল। সমতট কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বোঝানো হতো। শালবন বিহার প্রত্নতাত্ত্বিক, এটা হচ্ছে একটি অঞ্চল, প্রত্নতাত্ত্বিক অঞ্চল। তারপরে এবার দেখি আপনাদেরকে এতক্ষণ যে পড়িয়েছি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো করবেন আপনারা। দেখি এটা অ্যান্সার করতে পারেন কিনা, দেখি বলেন। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেখেন এই যে প্রাথমিক সহকারী শিক্ষায় এসেছে তৃতীয় ধাপে এই প্রশ্নটা এসেছে, শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? পাল, চন্দ্র, দেব নাকি রার? দেখি এবার আপনাদের পালা। আপনারা হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি যে করতে পারবেন। জি, এই ক্লাসটা রিপিট দেখবেন, অবশ্যই দেখবেন ভাই। ওকে, অনেকে পাল বলছেন, জি না হয় নেই, অনেকে পাল বলছেন। শালবন বিহার, তাহলে শালবন বিহার এটা কোথায়? দেখবেন একটা জায়গার নাম হচ্ছে শালবন। যখন বলা হবে শালবন তখন হবে গাজীপুর, ঠিক আছে, তখন হবে গাজীপুরে অবস্থিত। আর যখন বলা হবে শালবন বিহার তখন হবে কুমিল্লা, ঠিক আছে। এই কুমিল্লায় অবস্থিত, কুমিল্লায় অবস্থিত কি? শালবন বিহারটি। আর এটা মূলত ছিল এই যে দেবরাজাদের একটি কীর্তি, দেবরাজাদের বাসস্থান, দেবরাজাদের রাজধানী, এটা হচ্ছে এই শালবন বিহার, ঠিক আছে। অনেকের অ্যান্সার করার চেষ্টা করেছেন, অনেকেরটাই হয়নি, সবাই শুধু পাল পাল দিচ্ছেন। তো যাদেরটা ভুল হয়েছে মাসুল হিসাবে গ লেখেন, গ শুধু লিখবেন, গ, ঠিক আছে, শুধু গ লিখবেন, ঠিক আছে। আর এরা কি ছিল? এই দেবরাজ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে, এরা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী। দেবরাজ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী, ক্লিয়ার? বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল এই দেবরা। হ্যাঁ, গ, এটা হচ্ছে মাসুল আপনার। যেহেতু ভুল হয়েছে আপনি গ লিখবেন, এই গ লেখার মাধ্যমে আপনি এটা সারা জীবন মনে থাকবে। কারণ ভুল করে যেটা শিখেন ওইটা কিন্তু ভুলার মতো নয়, ওইটা আপনার ব্রেনে অটো গেঁথে যাবে। কষ্ট ছাড়া যে জিনিসটা আপনি অর্জন করেন এটা দেখবেন মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। কিন্তু কষ্ট অর্জিত বিষয়টা, কষ্ট অর্জিত টাকা পয়সা বা অন্যান্য সম্পত্তি দেখা যাচ্ছে যে এটা স্থায়ী। ঠিক আছে, এবার আসি 2 নং প্রশ্ন। দেখি 2 নং প্রশ্নের অ্যান্সার কি করতে পারেন। মাৎস্য ন্যায় কোন কোন শাসন আমলে দেখা দেয়? কোন শাসন আমলে? খিলজি শাসন আমলে, সেন শাসন আমলে, মুঘল শাসন আমলে, পাল তাম্র শাসন আমলে? মাৎস্য ন্যায় 7ম থেকে 8ম শতকে সংগঠিত হয়েছিল। এটা মূলত শশাঙ্কের মৃত্যুর পর, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার প্রথম রাজা শশাঙ্কের মৃত্যুর 100 বছর পর পর্যন্ত বাংলা যে অরাজক অবস্থা চলে তার সাংকেতিক নাম হচ্ছে এই মাৎস্য ন্যায়। মাৎস্য ন্যায় হচ্ছে বাংলার একটি অরাজক অবস্থা, আইন কানুন কেউ মানে না, ঠিক আছে। সবাই নিজেদেরকে রাজা মনে করত, সবাই নিজেদেরকে মানে সেরা মনে করত, আমি সেরা, আমার দল সেরা। অন্য রাজা বা অন্য নেতৃত্ব হয়ে উঠতে পারতো না, তাদেরকে মেরে ফেলতো, ঠিক আছে। যেমন পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনিভাবে শশাঙ্কের মৃত্যুর পর একটা হযবরল অবস্থা দেখা দিয়েছে। যারা হচ্ছে সিনিয়র মুরব্বী টাইপের তারা বলছে আমরা হচ্ছে নেতা হব, আমরা মন্ত্রী এমপি হব, তোমরা হচ্ছে বাচ্চা মানুষ, ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, তোমরা কি এত কিছু বুঝো বাপু, বসে যাও, এই বলে হচ্ছে তাদেরকে বসে দিত, ধমক দিত, নির্যাতন চালাতো, তাদেরকে মেরে ফেলতো। এটাকেই মূলত বলা হয় মাৎস্য ন্যায়।
ঠিক আছে, পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলা, এটা হচ্ছে মাৎস্য ন্যায়। আইন কানুনের বিশৃঙ্খল অবস্থাকে মাৎস্য ন্যায় বলা হয়। তাহলে শশাঙ্কের মৃত্যুর পরে যে বংশটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা কিন্তু খিলজি বংশ না, সেটা সেন বংশ না, মুঘল বংশ না, সেটা হলো পাল বংশ। তার মানে পালদের সময়ে কাটা হয়েছে, এই যে মনির বিনতে হয়েছে, রিপা হয়েছে, ওমর ফারুকেরটা হয়েছে, সজীব আপনারটা হয়েছে, করিম বেগম, আরিফুল ইসলাম আপনারটা সঠিক হয়েছে, মনিরা সুলতান আপনারটা সঠিক হয়েছে, রূপা খাতুন আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে আপনারটা, সাদিয়া আক্তার সঠিক হয়েছে। আপনারা পুরোটা লিখতে যান, আপনারা শুধু অ্যান্সার করবেন এইভাবে গ। আমি যখন বলবো যে পুরোটা লিখেন তখন পুরোটা লিখবেন আপনি, ঠিক আছে, তখন পুরোটা লিখবেন। ওকে ওকে, পাল তাম্র শাসন আমলে অনেক সময় লাগে না এগুলো লিখতে, অনেক সময় লাগে, এই জন্য ঘ শর্টকাট অ্যান্সার করে ফেলেন। আপনি 2-3 বার তো অ্যান্সার করতে পারছেন। আচ্ছা, এবার আসেন 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্ন, 3 নং প্রশ্নের অ্যান্সারটা কে কে পারবেন বলেন। কোন খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয়? দিল্লির সালতানাতের অবসান হয় কার শাসন আমলে? মনে রাখবেন, দিল্লির প্রথম সুলতান যদি বলা হয়, প্রথম সুলতান, আমি দেখেন বলে দেই, আপনারা সালটা অনুযায়ী আপনারা বের করে ফেলতে পারবেন। প্রথম সুলতান কুতুবউদ্দিন, তাইলে কুতুবউদ্দিন, এই কুতুবউদ্দিন আইবেক, উনি হচ্ছেন প্রথম সুলতান দিল্লির। আর যদি বলা হয় শেষ সুলতান, শেষ সুলতান যিনি, তার নাম হবে ইব্রাহিম লোদি। এই সেই ইব্রাহিম লোদি, তিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়। প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ এটা কত সালে হয়? পানিপথের প্রথম যে যুদ্ধটা, পানিপথের প্রথম যুদ্ধটা কত সালে হয়েছিল বলেন? হ্যাঁ, অনেকেই তো, অনেকে চালাক আছে, অ্যান্সার করে ফেলছে। সাইদা, স্বপ্না, চাঁদনি রাত, তারপরে জাবের, আজজুল হাকিম সবুজ, তারপর হচ্ছে প্রগতি চাকমা, তারপর হচ্ছে নাজমা নাহার, তারপর শিল্পী রায়, শিল্পী আয়েশা বিনতে আমিন। আপনারা অনেক চালাক, আপনারা বুঝতে পেরেছেন। পানিপথের প্রথম যে যুদ্ধটা, এটা হয়েছিল 1526 সালে। আর এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয় হয়েছিল, যার কারণে 1526 সালটা হচ্ছে সঠিক। ঠিক আছে, 1526 সালটা হচ্ছে সঠিক অ্যান্সার। কারটা হয়েছে বলেন, কারটা হয়েছে? ইয়েস লিখবেন। হ্যাঁ, যারটা হয়েছে ইয়েস, ইয়েস। নিজেকে সেলিব্রেট করতে হয়, নিজেকে নিজেই ইন্সপায়ার করতে হয়। কনফিডেন্ট কখন আসে? যখন নিজের প্রতি নিজের বিশ্বাস, ভক্তি জন্মায় যে না আমি পারি। যখন একটা অ্যান্সার করতে পারবেন, দেখবেন অটো নিজের ভিতরে এনার্জি ক্রিয়েট হয় এবং কনফিডেন্ট তৈরি হয়। ওকে, এবার আসেন 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে আমরা আসি। 4 নং প্রশ্ন, কোন মুসলিম শাসনকালকে, কোন মুসলিম শাসনকালকে বা কোন মুসলিমের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয়? কোন মুসলমান শাসকের সময়কে স্বর্ণযুগ বলা হয়? এটাও দেখেন, এই প্রশ্নটা এইভাবে এসেছে, তো আমরা টাইপটা যার কারণে এইভাবেই করেছি। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক, এই যে 2019 সালে 3য় পর্যায়ে প্রশ্নটা এসেছে। দেখি অ্যান্সার করেন তো। আচ্ছা, বখতিয়ার খিলজি, অনেকে অ্যান্সার করেছেন। এই তো চাকমারটা হয়েছে। আমাদের চাকমা, আমি চাই যে চট্টগ্রামের বেশি জয়েন করো, ঠিক আছে? চাকমা, মারমা, গারো, আপনাদেরও তো পরীক্ষা দিতে হয়। এগুলোই পরীক্ষার প্রশ্ন, সব এক। তাইলে যারা যারা অ্যান্সার করেছেন, সানজিদা, মমতা আপনারা সঠিক হয়েছে, রাকিবুল ইসলাম আপনারা সঠিক হয়েছে, লিজা আক্তার, লিজা, শিরিন জামান, তারপরে আমাদের ফাতেমা আক্তার, তারপরে শিল্পী আপু, তারপরে হচ্ছে সাইদ মাহবুব, তারপরে স্বপ্ন আক্তার সঠিক হয়েছে, বোকাপুর নাকি বকাপুর বিদ্যালয়, আচ্ছা নওগাঁ, লিজা আপনারা সঠিক হয়েছে। তারপরে হচ্ছে ইতি আক্তার আপনারটা সঠিক হয়েছে, তারপরে রাজু আহমেদ সঠিক হয়েছে, তারপরে ইমরান হুসাইনেরটা ভুল হয়েছে, ইমরান হোসেন আপনারটা ভুল হয়েছে। যারা খ দিচ্ছেন ভুল, ক দিচ্ছেন ভুল, সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে হোসেন শাহ।
এই হোসেন শাহ এর শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়। কি বলা হয়? গোল্ডেন এজ। ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ আছে, ঠিক আছে? রানী এলিজাবেথের এজকে গোল্ডেন এজ বলা হয় ইংরেজি সাহিত্যের। আর বাংলার কোন শাসকের শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়? সেটা হচ্ছে হোসেন শাহ। এই সেই হোসেন শাহ, তার শাসন আমলকে গোল্ডেন এজ বলা হয়। স্যার আমি আগে বলছি, আয়েশা সিদ্দিকা বলছেন স্যার আমি আগে বলছি। ওকে, আচ্ছা এবার আসেন সর্বশেষ প্রশ্ন, দেখি কে অ্যান্সার করতে পারেন এটা। মহারাজাধিরাজ পদবী, মহারাজাধিরাজ পদবী কারা গ্রহণ করেন? এটা দেখে অ্যান্সার করেন তো। মহারাজাধিরাজ বলেন তো, কে অ্যান্সার করতে পারবেন এটা? কে অ্যান্সার করতে পারবেন? আকবর, হুমায়ুন, সম্রাট জাহাঙ্গীর, ইলিয়াস শাহ, তুগলক, জালালউদ্দিন, নাকি ধর্মপাল গোপাল, নাকি গোপচন্দ্র, নাকি ধর্মাদিত্য, নাকি সমাচার দেব? কোনটা হবে? কে বলতে পারবেন সঠিক অ্যান্সারটি? আমি একটু দেখতে চাই সঠিক অ্যান্সারটি আপনারা বলবেন। সঠিক অ্যান্সারটি আপনারা বলবেন আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর নাকি ইলিয়াস শাহ। তাহলে মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ, মহারাজাধিরাজ যদি বলা হয় এটা কিন্তু হবে না আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর, এটা হচ্ছে না। ইলিয়াস শাহ, তুগলক, এটাও কিন্তু হচ্ছে না। তার ধর্মপাল গোপাল, এটাও হচ্ছে না। তার মানে সঠিক অ্যান্সার এটা, এই যে গোপচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব। গোপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব। এটাও দেখেন এই যে প্রাথমিক সহকারী শিক্ষক পদ চতুর্থ পর্যায়ে এই প্রশ্নটা এসেছে। তাহলে দেখেন প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ক্যাচি। এছাড়াও আপনাকে কিছু বেসিক জিনিস একটু বলে নেই। বেসিক জিনিসটা একটু আপনার যদি ধৈর্য থাকে, দেখেন রাজবংশ, এই রাজবংশ থেকে অনেক প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষাতে পাবো। ভারতবর্ষের প্রথম রাজবংশ এভাবে আসবে, ভারতবর্ষের প্রথম রাজবংশ কোনটি? ভারতবর্ষের প্রথম রাজবংশ যদি বলা হয় তাহলে সেটা হবে মৌর্য বংশ। সেটা হবে মৌর্য বংশ। ভারতবর্ষের প্রথম রাজবংশ সেটা হচ্ছে মৌর্য বংশ। আর পরীক্ষাতে আসে এই মৌর্য বংশের অর্থাৎ প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে? এই প্রতিষ্ঠাতা হলো চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হলেন ভারতবর্ষের প্রথম রাজবংশের প্রতিষ্ঠাতা। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছেন এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। এগুলো পরীক্ষাতে আসে। আচ্ছা একটু দেখেন আপনারা। তাহলে এবার যদি পরীক্ষাতে আসে ভারতবর্ষের সোনালী যুগ কোনটিকে বলা হয়? ভারতবর্ষের, নট বাংলার, ভারতবর্ষের সোনালী যুগ, ভারতবর্ষের সোনালী যুগ যদি বলা হয়, একটু নোট করবেন, আমি কিছু বিষয় একটু নোট করাচ্ছি আপনাদের। ভারতবর্ষের সোনালী যুগ কোন বংশটাকে বলা হয়? সেটা হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত যুগ, ঠিক আছে? এই যে গুপ্ত যুগ, এই যুগে বিখ্যাত সাহিত্যিক মানে তারা সাহিত্য রচনা করেছিল। কারণ কি, এই গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। তিনি কিন্তু ওই যে চন্দ্রগুপ্ত মৌর্য, ওনার সাথে কিন্তু ব্লাড কানেক্টেড না, ওনার সাথে এর সম্পর্ক কিন্তু নাই। ভাইবেন না যে মনে হয় আর বাচ্চা হয়, নো, এটা চন্দ্রগুপ্ত, ওনার নামে চন্দ্রগুপ্ত। তার প্রথম কেন? তার মানে গুপ্ত যুগে এই চন্দ্রগুপ্ত নামে দুইজন ব্যক্তি প্রেসিডেন্ট হয়েছিলেন, যার কারণে প্রথম চন্দ্রগুপ্ত। আরেকজন আছেন এই যুগের শ্রেষ্ঠ রাজা যিনি, তার নাম হবে সমুদ্রগুপ্ত, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজা। এই যুগে আরেকজন সেরা রাজা ছিলেন যার নাম হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার এত পরিমাণ ভক্ত ছিল,
ইভেন তিনিও সাহিত্যিকদের কদর করতেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা আমরা বলছিলাম। এই সেই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার রাজ দরবারে বিখ্যাত সাহিত্যিকরা এসে আশ্রয় গ্রহণ করতেন। কবি, সাহিত্যিক, জোকার তার রাজ দরবারে থাকতেন। তাদের মধ্যে প্রথম যে 9 জন, অর্থাৎ তার রাজ দরবারে যে সকল বিখ্যাত সাহিত্যিকরা থাকতেন, তাদের মধ্যে প্রথম যে 9 জন, তাদেরকে বলা হতো নবরত্ন। ঠিক আছে, এই যে নবরত্ন নামক টার্ম, এটা কাদের শাসন আমলে হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে, নবরত্ন। আর এই নবরত্ন অর্থাৎ 9 জন বিখ্যাত ব্যক্তিকে একত্রে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্ন নাম দিয়েছেন। এই নবরত্নের মধ্যে 1 নং রত্নকে আপনি কি বলতে পারবেন? 1 নং রত্নটা কে বলতে পারবেন দেখি? নবরত্নের 1 নং রত্ন যিনি, কে বলতে পারবেন? 1 নং রত্ন কে? কমেন্টস দেখতে পাচ্ছি না স্যার। ওই যে লিংক দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা লিংকে যুক্ত হয়ে যান। হ্যাঁ, লিংকে আপনারা যুক্ত হয়ে যান, লিংকে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে আমরা এখানে কিন্তু ক্লাসগুলো এবং কি রুটিনটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, নেপোলিয়ন বলা হয়, তাইলে তিনি হচ্ছেন কালিদাস। থ্যাংক ইউ সো মাচ। তার নাম কি? কালিদাস। এই সেই মহাকবি কালিদাস, ইনি হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি। উনি কিন্তু বাংলা ভাষার না, উনি হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি। তাহলে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি যিনি, তিনি হচ্ছেন মহাকবি কালিদাস। ঠিক আছে? রঘুনাথ, তারপরে হচ্ছে রঘুনাথ সহ আর অনেকগুলো তার মানে দারুণ সাহিত্য এবং নাটক রয়েছে। তো এইভাবে ভারতবর্ষে যে রাজবংশটা, আরেকটা রাজবংশ আছে, খুবই জনপ্রিয় একটি রাজবংশ, যারা বাংলায় দীর্ঘকাল শাসন করেছিল। সেই রাজবংশের নাম হলো পাল রাজবংশ। মনে রাখবেন, এই যে পাল বংশ, এই পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন গোপাল। তারপরে গোপালের যে ছেলে, তিনি হচ্ছেন এই যুগের শ্রেষ্ঠ রাজা। তাহলে পাল যুগের শ্রেষ্ঠ রাজা যিনি, তার নাম হচ্ছে ধর্মপাল। এই সেই ধর্মপাল যিনি উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় একটি বিহার নির্মাণ করেছিলেন। এটা নওগাঁতে সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার। এই যে সোমপুর বিহার বা পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটার নির্মাতা হলেন আমাদের ধর্মপাল, যিনি শ্রেষ্ঠ রাজা হিসেবে পরিচিত। আবার এই পাল যুগের সর্বশেষ রাজা যিনি, তার নাম হচ্ছে মদন। এই সেই মদন, যার মদনামির কারণে পাল যুগের 400 বছরের ইতিহাস, 400 বছর ইতিহাস আছে খতম। ঠিক আছে? তাইলে পাল যুগের সর্বশেষ রাজা যিনি, তার নাম হচ্ছে মদন পাল। ওনার কারণে দেখা যাচ্ছে যে নামটাও এখন রাখে না কেহ। এরা কিন্তু আমাদের দাদা ছিল এক সময়, এরা আমাদের কিন্তু দাদা ছিল। আমাদের পূর্বপুরুষরা দেখা যায় বৌদ্ধ ছিল, কেউ হিন্দু ছিল, আস্তে আস্তে আবার ইসলাম ধর্মে অনুসারী হয়েছে, কেউ এখনও হিন্দু আছে, কেউ এখনও বৌদ্ধ আছে। ঠিক আছে? এই হচ্ছে সেই পাল, মদন পাল। ঠিক আছে? তার এই কারণে দেখা যাচ্ছে যে এখন আর মদন তো নাম রাখেই না, বরঞ্চ কেউ যদি একটু উল্টাপাল্টা করে, তুই একটা মদন, এই বলে হচ্ছে আমরা এখন দুষ্টামি করি। ঠিক আছে? কিছু নাম এখন আর পৃথিবীতে রাখা হয় না। আবু জাহেলের নাম রাখা হয় না, ফেরাউনের নাম রাখা হয় না, মীর জাফরের নাম রাখা হয় না। লিঙ্ক কোথায় পাবো স্যার? লিঙ্ক কোথায় পাবো? আপনাদের কমেন্টে দেখেন, চেক করেন, এখানে লিঙ্ক দেয়া আছে। আপনার লিঙ্কে ক্লিক করে যুক্ত হন। এখানে আমরা আমাদের ফুল কোর্সের ক্লাসগুলো দেব। তো এই হচ্ছে পাল বংশ, যারা বাংলায় দীর্ঘকাল শাসন করেছে। তাহলে বাংলায় দীর্ঘস্থায়ী রাজবংশ যারা, তারা হচ্ছে এই পালরা এত জনপ্রিয় ছিল, এই সময় বাংলার চর্চা হয়েছিল ধুমায়া।
এই যুগে রচিত হয়েছিল বাংলা প্রথম বই। এই যুগে রচিত হয়েছিল বাংলার প্রথম বই। রচিত হয়েছিল কোনটা বলেন? চর্যাপদ। এই যে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদ রচিত হয়েছিল পাল রাজবংশের শাসন বা পাল বংশের সময়ে, পাল যুগে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আপনারা মানে যারা ক্লাসগুলো করতে চাচ্ছিলেন যে ভাইয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়েন, অবশ্যই আমি যা পড়িয়েছি প্রত্যেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমাদের প্রত্যেকটা ক্লাস আপনি যুক্ত হবেন এবং আপনার যারা ফ্রেন্ড আছে সবাইকে জানিয়ে দিবেন সাইবুল স্যারের পেজে। এখানে ফ্রি ক্লাস হয়, এখানে হচ্ছে প্রাইমারি ফ্রি ফুল কোর্স আপনাদেরকে এখানে করানো হবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টা বিষয়ের আমরা হচ্ছে একটা শিডিউল করেছি, এটা অবশ্যই আপনাদের এই গ্রুপের মধ্যে আমরা জানিয়ে দেব ইনশাল্লাহ। বলেন ক্লাস কি ঠিক ছিল কিনা বলেন, ক্লাস কেমন? আপনাদের একটু রিয়াকশন চাচ্ছি, ক্লাস কেমন ছিল বলেন, ক্লাস কি ঠিক ছিল? হ্যাঁ, ক্লাস কেমন লাগলো এটা হচ্ছে আপনাদের ফিডব্যাকটা একটু জানাবেন। ক্লাস কেমন লাগলো বলেন, বলেন। আবার লিংক দিতে হবে? কঠিন প্রশ্ন আসবে